হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো। এর আগের ম্যাথ গুলাতে আমরা যে দুইটা ম্যাথ শিখছিলাম, এই যে এই দুইটা ম্যাথের মধ্যে আমাদের কভার আপ রুলটা অ্যাপ্লাই করা যায়। কভার আপ রুল বলতে আমাদের নিচে যেগুলা এক্স এর পদ দেয়া থাকবে, যদি সবগুলাকে আমাদের জিরো বানানো যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কভার আপ রুলটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। বাট এখন যদি এইখানে এমন একটা পদ দেয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস টু, আর এইখানে আছে এক্স মাইনাস থ্রি, আর এইখানে আমাদের যা ইচ্ছা তাই। এখন আমরা কিন্তু এটাকে সহজেই কভার রুলের মধ্যে নিয়ে আসতে পারবো না, কারণ এই যে এক্স স্কোয়ার প্লাস টু, এই পদটাকে কি কখনো জিরো বানানো যাবে? না। এই পদটাকে কিন্তু জিরো বানানো যাবে না। জিরো বানানো যাবে আমরা যদি এটাকে জিরো এইখানে ধরে নেই, তাহলে এইখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু। এইখানে এক্স সমান কি আসবে বলো তো? এইখানে রুট টু x, আই। হ্যাঁ এটা আছে √2i। বাট এই যে আমাদের জটিল সংখ্যা নিয়ে তো এই চ্যাপ্টারে আমাদের কোনো ম্যাথ করা যাবে না আর কি। ওকে, তো এখন এটাকে জিরো ধরলে জটিল সংখ্যা আসবে, বাট ওইটা আমাদের অন্য হিসাব। বাট এমনিতে নর্মালি এটাকে জিরো বানানো যাবে না, এক্স এর কোনো মানের জন্য এটা জিরো হবে না। বাট আমরা এক্স মাইনাস থ্রি কে থ্রি, এখানে থ্রি ধরে জিরো বানাইতে পারবো। ওকে, এখন এই যে এই টাইপের ম্যাথ গুলো করার জন্য এখন আমাদের এই যে এইখানে আমাদের পাঁচটা নিয়ম আছে। এই পাঁচটা নিয়ম আমাদের ফলো করতে হবে, যেগুলো আমাদের মেইনলি নাইনটিনেরই আংশিক ভগ্নাংশের নিয়ম আর কি। তো এই যে আমাদের এই প্রথম যে নিয়মটা, এই নিয়মটার ম্যাথ আমরা অলরেডি করে আসছিলাম কিন্তু। এই যে এর আগের ক্লাসের যে দুইটা ম্যাথ ছিল, ওই দুইটা হচ্ছে আমাদের প্রথম নিয়মের ম্যাথ, যে আমাদের যদি হরের মধ্যে একঘাতি এক্স এর বিভিন্ন পদ থাকে, তাহলে আমরা একটাকে এ ডিভাইড বাই একটা পদ প্লাস বি ডিভাইড বাই একটা পদ প্লাস সি ডিভাইড বাই একটা পদ। আর এরপরে এই যে দুই নাম্বার নিয়মটা, এগুলো সবগুলো আমাদের নাইনটিনেই ছিল এগুলা। জাস্ট এগুলো একবার দেখে নাও যে এটা কিভাবে থাকলে আমাদের আংশিক ভগ্নাংশকে কিভাবে ধরে নিতে হবে। ওকে, তো এখন এই যে প্রথম তিনটা, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। এই তিনটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। প্রকৃত ভগ্নাংশ বলতে আমাদের হরে যদি এক্স এর ঘাত বেশি হয় এবং লবে যদি কম হয়, আমরা সেগুলোকে বলবো প্রকৃত ভগ্নাংশ। আর যে চার আর পাঁচ নাম্বার, এইখানে চার নাম্বারটা, এইটার যে আসলে প্রকৃত না অপ্রকৃত, এটা আসলে আমার জানা নাই। কারণ এইখানে এক্স স্কোয়ার মানে তোমার লবের মধ্যে এক্স এর ঘাত সমান, মানে সরি দুই, আর এখানে হরের মধ্যে তুমি যদি গুণ করো তাহলে ওইখানে এক্স এর সর্বোচ্চ ঘাত দুই পাওয়া যাবে। তো লব এবং হরে ঘাত সমান থাকলে এই টাইপের ভগ্নাংশ গুলোকে যে কি বলে আমার এই মুহূর্তে জানা নাই। তো এখন দেখো, এই যে যদি লব এবং হরের মধ্যে ঘাত যদি সমান হয়, তাহলে এটাকে এটাকে এই ফরম্যাটে লিখতে হবে। এই যে এ এখানে কি, এ দ্বারা এখানে যোগ করে লিখতে হবে। এ হচ্ছে লবের মধ্যে সর্বোচ্চ ঘাতের সহগ। এখন দেখো, এটা আসলে তুমি এইভাবে এই মনে রাখতে পারো যে এইখানে যেমন, আচ্ছা এই যে এই দুইটা একটু বুঝার ট্রাই করো। যেমন আমাদের এখানে চার নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর আমরা যদি এক্স মাইনাস এল এবং এক্স মাইনাস এম যদি গুণ করি, তাহলে আমাদের এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস এল এক্স প্লাস এম এল, এরকম আসবে। তো এখন ঘাত যদি সমান হয়, তাহলে হরের সর্বোচ্চ ঘাত দ্বারা লবের সর্বোচ্চ ঘাতের যেটা পদ আছে ওইটাকে ভাগ করবা। এইখানে ভাগ করলে আসবে কত আসে, এ, এ আসে। এখন এই বাকিগুলো নর্মালি হবে।
তো এখন এই বাকি দুইটাকে আমরা কিভাবে লিখবো? বি ডিভাইড বাই এক্স মাইনাস এল, মানে আমাদের এর আগের নিয়মে সি ডিভাইড বাই এক্স মাইনাস এম, এটা আশা করি বুঝছো। তারপরে 5 নাম্বারটার ক্ষেত্রে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখন এখানে এক্স মাইনাস এল স্কোয়ার ধরো। এখন এইখানে হোল স্কোয়ার থাকলে আমাদের আংশিক ভগ্নাংশ কিভাবে ধরে নিতে হয়? এটা হচ্ছে এই যে আমাদের 2 নাম্বার নিয়মটা, অর্থাৎ যদি ধরো যে 1/(x - 1)² আমরা যদি এটাকে আংশিক ভগ্নাংশ এটিকে ধরে নেই, তাহলে এটা হবে প্রথমে a ডিভাইড বাই শুধুমাত্র x - 1, তারপর হবে b ডিভাইড বাই x - 1² এটা হচ্ছে আমাদের আহ যদি এটা পুরো বর্গ থাকে, এক্স মাইনাস সামথিং এর উপর স্কোয়ার মানে হোল স্কোয়ার থাকলে এক নিয়ম, আর এক্স স্কোয়ার প্লাস সামথিং থাকলে এক নিয়ম। যেমন এই যে তুমি 3 নম্বরটা খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস এখানে সামথিং আছে, তো এক্স স্কোয়ার প্লাস সামথিং থাকলে ওই পদের জন্য হবে এ এক্স প্লাস বি। এই নিয়মগুলো কিন্তু 19-এ ছিল, তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখো এই যে এইটার, এই ম্যাথের ক্ষেত্রে সেম নিয়ম এইখানে। আহ তোমার এই সর্বোচ্চ ঘাত এটা কত হবে? এইটার এখানে হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার। তাহলে এই স্কোয়ার দ্বারা এই যে আমাদের এইখানে 4 নাম্বার ম্যাথের মধ্যে যখন এক্স স্কোয়ার ছিল মানে তার সমান ঘাত যখন ছিল, আমরা শুধুমাত্র ওইটাকে ভাগ করছি। আর যদি এর সমান ঘাত অথবা তার চেয়ে আরো এখানে বড় ঘাত থাকে, তাহলে আমরা দুইটাকে এখানে ভাগ করব। তাহলে এখানে এক্স স্কোয়ার দ্বারা একবার এ এক্স কিউব কে ভাগ হবে, আর একবার বি এক্স স্কোয়ার কে ভাগ হবে। তাহলে এখানে এ এক্স কিউব কে ভাগ করলে এটা কত হবে? এ এক্স। বি এক্স স্কোয়ার কে ভাগ করলে সেটা ক্যাপিটাল বি, এটা হবে শুধুমাত্র বি। এরপরে আমাদের এই যে ছোট যেগুলা ঘাত আমাদের তাদের জন্য নর্মাল নিয়ম। তো এখন আমাদের বাকিটুকুর জন্য এটা কি হবে? যেহেতু এইখানে এখানে হোল স্কোয়ার ফরম্যাটে আছে, তাহলে এ বি লিখছি, তাহলে সি ডিভাইড বাই একবার হবে শুধুমাত্র এক্স মাইনাস এল, আর একবার ডি ডিভাইড বাই হবে এক্স মাইনাস এল স্কোয়ার। এটা বুঝছো? হুম। ওকে। এখন যদি আমাদের এইরকম একটা ম্যাথ আসে যে ধরো এখানে 5x⁴, 6x³ -2x² প্লাস 7x - 10 ডিভাইড বাই x - 5²। আমরা যদি এটাকে ভাঙাইতে চাই, এটা কিভাবে হবে বলো তো? এইটা এটা হবে 5x³ না, x³ না, কেন হবে? না, না, এক্স এক্স স্কোয়ার হবে হ্যাঁ, এটা হবে 5x², এরপরে হবে প্লাস 6x, তারপরে হবে -2, তারপরে হচ্ছে এখন এইখানে আবার আহ এই যে আবার এখানে 7 আর 10 কিন্তু লেখা যাবে না। এখন এখানে আসবে আমাদের এ ডিভাইড বাই x - 5, আর বি ডিভাইড বাই x - 5² এখন তোমার এখান থেকে এ এবং বি এর মান বের করতে হবে আর কি। ওকে। এই যে এখানে খেয়াল করো, আচ্ছা এটা তো আমাদের স্মল বি, তো এটা ছিল ওই যে এখানে 4 নম্বরের এটা স্মল বি ছিল। এই যে দেখো আমরা কিন্তু এই জায়গাতে যে স্মল বি
অথবা স্মল সি স্মল ডি, আমরা কিন্তু এইগুলা ডান দিকে আংশিক ভগ্নাংশ লেখার সময় কিন্তু স্মল সি অথবা স্মল ডি অথবা স্মল বি কিন্তু আসে নাই। এইখানে আমাদের নতুন একটা করে চলক আসছে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি। এইগুলা কিন্তু এই যে এই সি ডি অথবা বি না, কিন্তু এইগুলো আমাদের নতুন সহগ। এই সহগগুলোর মান আমাদের বের করতে হবে পরবর্তীতে আংশিক ভগ্নাংশ নিয়ম দিয়ে ক্যালকুলেশন করে। তো এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা এই ম্যাথটাকে কোন নিয়মে ভাঙাবো এটাকে, বলো। আচ্ছা, এখন আমরা যদি এটাকে আংশিক ভগ্নাংশ নিয়মে এটাকে ভাঙাইতে যাই, এটা সমান কি হবে বলো? এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স প্লাস থ্রি। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম। তো এই নিয়মে আহ, যেহেতু এইখানে ডিরেক্ট মানে আমাদের হরের মধ্যে যেগুলো এক্স এর পদ আছে সবগুলোকে জিরো বানানো, এখানে সবগুলোকে জিরো বানানো যায়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আংশিক ভগ্নাংশ করার দরকার নাই। কারণ এই এইখানে আংশিক ভগ্নাংশ করতে গেলে তোমার অনেক বড় হবে আর কি। তো এই জন্য আমরা এখানে ডিরেক্ট কভার আপ রুলটা অ্যাপ্লাই করব। তো এখন আমরা যদি এখানে কভার আপ রুল অ্যাপ্লাই করতে চাই, আমরা ওই দিন কভার আপ রুল এখানে শিখছিলাম। আমরা যদি এখানে একবার দেখি, এখন এখানে কভার আপ রুলের নিয়ম অনুযায়ী এখানে বসবে এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান কে জিরো বানানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ান। তো ওয়ান আমাদের এখন বাকিগুলোতে বসাইতে হবে। তো ওয়ান যদি আমরা বাকিগুলোতে বসাই, সেই ক্ষেত্রে এক্স মাইনাস টু তে ওয়ান বসালে এইখানে আসতেছে মাইনাস ওয়ান, আর এইখানে ওয়ান বসালে আসতেছে ফোর। তারপর লবের মধ্যে এইখানে যেটা আছে ওয়ান বসালে ওয়ান স্কোয়ার প্লাস থ্রি, ওয়ান প্লাস ওয়ান, তার মানে ফাইভ। তাহলে লবের মধ্যে ফাইভ গুণ হবে। এরপরেরটা এরপরেরটা এখানে এক্স মাইনাস টু। তো এখন টু বসাও বাকি দুইটাতে। এক্স মাইনাস ওয়ানে টু বসাইলে ওয়ান, আর এক্স প্লাস থ্রিতে বসাইলে ফাইভ। এইখানে টু বসাইলে চার, চার আর ছয় দশ, দশ আর এগারো। আমরা মেবি এটা করছিলাম নাকি ওই দিন। আচ্ছা, যাই হোক। তাহলে এখানে এর পরেরটাতে বসবে এক্স প্লাস থ্রি। তো এক্স প্লাস থ্রি এর জন্য এখানে বসবে মাইনাস থ্রি। তো মাইনাস থ্রি বাকি দুইটাতে বসাইলে একটা আসে মাইনাস ফোর, একটা আসবে মাইনাস ফাইভ। মাইনাস থ্রি এখানে বসাইলে নাইন, আর প্লাস নাইন মাইনাস নাইন জিরো, আর থাকে ওয়ান। তাহলে এখানে শুধুমাত্র ওয়ান। তাহলে এটা হবে মাইনাস ফাইভ ডিভাইড বাই ফোর ইন্টু ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। এটা হবে ইলেভেন ডিভাইড বাই ফাইভ ইন্টু ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস টু, ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি এক্স প্লাস থ্রি। ওকে, এখন এই যে এইটা সমান, মানে আমাদের প্রশ্নে যে ভগ্নাংশটা দেয়া, এই ভগ্নাংশ সমান আমরা যদি এগুলা সবগুলা লিখি, ডিএক্স, এরপর আমাদের প্রতিটার সাথে একটা করে
যৌগীকরণ নেওয়া যাবে, আর এখানে সংখ্যাগুলো ধ্রুবক হিসেবে বাইরে আসবে। এখন এই যে এই প্রতিটার অ্যান্সার কি হবে? -5/4 ln x minus 1. এগুলো সবগুলোরই সেম অ্যান্সার হবে। তো এটা হচ্ছে অ্যান্সার। এগুলো একদমই সহজ ম্যাথ। আচ্ছা, এখন এই যে এটা আমাদের প্রকৃত না অপ্রকৃত? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এখন যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, তো আমরা এটাকে কিভাবে ভাঙাবো? এই যে x-1 এর জন্য হবে শুধুমাত্র a/(x-1). আর এখন দেখো, এখন x² প্লাস সামথিং, x² প্লাস সামথিং এর জন্য এটাকে কিভাবে লিখতে হবে? bx+c ডিভাইড বাই x² + 1। আর যদি এইরকম হয়তো এটা x+1 স্কোয়ার, তাহলে এর জন্য হয়তো একবার b/(x+1) আর একবার হয়তো c/(x+1)² তো এই দুটো জিনিস কিন্তু ভিন্ন। ওকে, এখন দেখো, এখন এইখানে কভার অফ রুল অ্যাপ্লাই করা যাবে না, কারণ এইখানে আমরা এইখানে x² + 1 কে আমরা এখানে জিরো বানাইতে পারবো না, তো এখানে ডিরেক্ট কভার অফ রুল অ্যাপ্লাই করা যাবে না। এখানে আমাদের আংশিক ভগ্নাংশের জেনারেল নিয়ম দিয়ে এটা করতে হবে। তো আংশিক ভগ্নাংশের জেনারেল নিয়ম হচ্ছে যে এইভাবে ভগ্নাংশটা লেখার পর এই যে আমাদের বাম দিকের হর দ্বারা এখানে আমাদের ডান দিকে গুণ করতে হবে। তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স। এখন আমরা যদি বাম দিকের হর দ্বারা গুণ করি, তাহলে এখানে x-1 চলে যাবে। তাহলে থাকবে শুধুমাত্র x² + 1। আর এইখানে আছে bx+c। এইখান থেকে x² + 1 চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র x-1। ওকে। আচ্ছা, আমরা এখন এখানে গুণ করে দেই। x² + a, এইখানে গুণ করলে হবে bx² - bx + cx - c। ওকে, এখন এইটা আমরা 1 নাম্বার সমীকরণ দিই। এখন এই এই পর্যন্ত নিয়ে আসার পরে আমাদের সহগ সমীকৃত এইখান থেকে করতে হবে। তো এই নিয়মটা পুরোটাই 19-এরই নিয়ম, এখানে নতুন কিছু নাই। আর এখন এই চ্যাপ্টারটা 10.d হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। জাস্ট কভার আপ রুলটা আমাদের কখন অ্যাপ্লাই করা যাবে ওইটা বুঝতে হবে। যদি কভার আপ রুল অ্যাপ্লাই করা যায়, তাহলে আমরা ওই মেথে ডিরেক্ট কভার আপ রুল দিয়ে করব। আর যদি না যায়, যেমন x² + সামথিং থাকলে ওইটাতে কিন্তু কভার আপ রুল অ্যাপ্লাই করা যাবে না। আর বাকিগুলোতে সবগুলোতেই যাবে আর কি। তো এই ম্যাথটা আমাদের জাস্ট জেনারেল নিয়মে করতে হবে। আর এখন তুমি এইটা কভার আপ রুল দিয়ে করো অথবা এই আংশিক ভগ্নাংশের জেনারেল নিয়ম দিয়ে করো, জাস্ট এইটুকু করতে পারলে আর আমাদের আর যেটা এটার যে ফাইনাল অ্যান্সার আসবে, অর্থাৎ ইন্টিগ্রেশনের অ্যান্সার, সবগুলোতেই লন এ হর সেম অ্যান্সারই আসবে প্রতিটা ম্যাথের মধ্যে। ওকে, তাহলে এইখানে এখন দেখো, সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত এই করা বলতে বুঝো? হ্যাঁ। তো এখন এখানে আমাদের শুরুতে হচ্ছে x² সহগ। x² সহগ সমীকৃত করলে এখানে কি পাওয়া যাবে বলো তো দেখি? a plus b is equal to 0. হ্যাঁ, এটা হচ্ছে a+b হবে 0। তারপর হচ্ছে x এর সহগ, এটা কি হবে? এটা হচ্ছে এখানে 1।
আর আহ, এটা হচ্ছে -b + c। এরপরে হচ্ছে ধ্রুবপদ। তো এখন ধ্রুবপদ তো বাম দিকে নাই, তার মানে 0। আর এইখানে ধ্রুবপদ, এখানে ধ্রুবপদ আছে কোনটা? a - c। ওকে। তো এখন আমরা এটা পাইলাম। এখন তুমি এখানে চাইলে বিভিন্ন ভাবে এখান থেকে মান বের করতে পারো। যেমন আমরা যদি এখান থেকে a সমান হবে c, তাহলে a সমান c হইলে, আচ্ছা ধরো আমি এখানে সমীকরণের নামকরণ করি। এটা 2, এটা 3, এটা 4। তাহলে এখানে আমরা পাবো 4 নাম্বার থেকে a সমান c। তো এখন আমরা যদি আবার এটা 2 নম্বরে এটা বসাই দেই, তাহলে আমরা সেইখান থেকে পাবো b, এর জায়গায় c দিলে 0। আর আমরা 3 নাম্বার থেকে, আচ্ছা এটা কয়েক সেকেন্ডের জন্য মিউট হয়ে গেছিল। ওকে, তো এখন 2 নাম্বার থেকে, এই যে আমরা 4 নাম্বার থেকে পাবো a = c। তারপর 2 নাম্বারে a এর জায়গায় আমরা যদি c বসাই দেই, আহ, তাহলে আমরা পাবো b + c = 0। তারপরে আবার 3 নাম্বার থেকে -b + c সমান 1। তো এখন এইখানে তাহলে c সমান কি হবে? 1 + b। তারপরে এইটা আবার তুমি 2 নাম্বারে এটা আবার বসাই দাও, মানে এই সমীকরণে এটা বসাই দিলে b, c এর জায়গায় বসবে 1 + b = 0। তার মানে 2b + 1 0, তাহলে b সমান আসবে -1/2। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তো আমরা এখান থেকে পাইলাম b সমান -1/2। তো b সমান যদি -1/2 হয়, তাহলে a সমান কি হবে? এখন এখানে সমীকরণগুলো খেয়াল করলেই বোঝা যায় যে তোমার 2 নম্বরে a + b এর যোগফল হচ্ছে 0। তো b সমান যদি -1/2 হয়, a সমান হচ্ছে +1/2। আবার এই যে 4 নাম্বার সমীকরণ থেকে দেখা যায় যে a সমান c, তাহলে a এর মান যা হবে c এর মানও এখানে তাই হবে। এগুলো বুঝছো? হুম। অথবা এটার আরেকটা ওয়ে আছে, এটা একটু সহজ। যেমন এই 3টা সমীকরণকে আমরা যদি সেম ফরম্যাটে লিখি, যেমন সেম ফরম্যাট বলতে এটা হচ্ছে a + b 0 × c = 0। আর এটা হচ্ছে 0 × a - b + c = 1। a 0 × b - c = 0। এই 3টে সমীকরণকে আমরা একই ফরম্যাটে লিখলাম। তো এখন তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট সলভ করতে পারো। এই যে আমাদের 3 সমীকরণের যে আছে, তো এখন এটা তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখো এখানে এক্স ওয়াই জেড এর মান, মানে এ বি সি তো এখানে আমাদের ক্যালকুলেটরে তো দেওয়া যাবে না, ইনপুট ক্যালকুলেটরে এক্স ওয়াই জেড হিসেবে তো দেওয়া লাগবে। এই 3টে সমীকরণ এখানে সলভ করে দেখবা যে এ বি সি এর মান এইরকমই আসবে। ওকে, তো সেই ক্ষেত্রে এখন আমরা যদি লিখি যে x/(x - 1) আর এইখানে আছে x² + 1। এখন আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, a এর মান যদি আমরা হাফ এখানে বসাই দিই, তাহলে হাফ, এইখানে আছে x - 1।
আর এইখানে বি এর মান হচ্ছে -12x প্লাস সি এর মান হচ্ছে +12, এইখানে হচ্ছে x² +1। ওকে, এখন এইখানে খেয়াল করো, এইখানে হাফ, এইটা হচ্ছে 1/(x - 1)। আর এখন আমরা এই যে -12 হাফ এক্স কে আমরা এখানে একটা ভগ্নাংশ আকারে লিখব, আবার এইখানে প্লাস হাফ কে একটা ভগ্নাংশ, মানে x² + 1 দ্বারা আমরা জাস্ট এখানে দুইটাকে ভাগ করে দিছি, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এই যে যেহেতু এইটা সমান এইটা পাইলাম, তো এখন আমরা এইখানে এসে তাহলে এইটার সমান, এখন দেখো, এখন তুমি চাইলে এই ভগ্নাংশ সমান এটা লিখে তার পরের লাইনে আবার প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন ইন্টিগ্রেশন নেওয়া যায়, বাট ওইটা আমি এখানে একবারই করতেছি। তাহলে আমরা যদি প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন এখানে যোগজি করে নিই, তাহলে হাফ এখানে বাইরে আসবে 1/(x - 1)dx, এইখানে -12 বাইরে আসবে 1/(x x² + 1)dx, সেম ভাবে এখানে হাফ বাইরে আসবে 1/(x² + 1)dx। এখন এইখানে একটা লাইন আবার একটু এক্সট্রা করতে হবে আর কি। আমাদের প্রথমটার জন্য তো সূত্র আমাদের এখানে মিলেই গেছে, ln x - 1 হবে। তারপরে এটা আমরা লিখতেছি কারণ আমাদের সেকেন্ডটাতে একটু এখানে চেঞ্জ করতে হবে। এই যে সেকেন্ডটাতে বলতো কি চেঞ্জ করতে হবে এখানে? বলো দেখি সেকেন্ডটাতে এইটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করবো সেকেন্ডটা? এটা পারবা না? করে আনা লাগবে। হুম, কি বলছো শুনি নাই। এক্স আচ্ছা, এইখানে ঠিক মতো শোনা যাচ্ছে না, এটা আমি বলতেছি। এইখানে আমাদের যদি হরকে বললাম যে ডিফারেন্সিয়েশন, x² + 1 কে কি হলে না না, এইখানে শুধুমাত্র এক্স আছে, বাট আমরা যদি এইটা ম্যাথটা যদি ইজিলি করতে চাই তাহলে এখানে x² + 1 কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x হয়। তো এখন আমাদের লবের মধ্যে যদি 2x থাকতো, তো এখন এটা আমাদের ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, মানে একটা তো ডিরেক্ট সূত্র পড়তো যে লন ইনটু হর। তো এখন এইখানে আমাদের 2x আমরা এখানে লিখবো, যাতে এখানে হরের ডিফারেন্সিয়েশন লবের মধ্যে আসে। তো এখন আমরা এখানে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবো, বাট এখানে এক্স ছিল, এখন আমরা সূত্র মেলানোর জন্য 2x নিয়ে আসলাম। তো এখন এখানে হাফ আছে, আবার একটা এখানে 2 দ্বারা ভাগ করতে হবে, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এটা হচ্ছে হাফ লন x - 1, তাহলে এটা -1/4 লন ইন্টু হর। আর এটা কিসের সূত্র? এই সূত্রটা
সেটা কিসের সূত্র বলো? এটা তো tan পারা আছে। ইনভার্স এক্স। হ্যাঁ, এটা হচ্ছে tan ইনভার্স এক্স এর সূত্র প্লাস সি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথমটার জন্য এক্স প্লাস সিক্স, এরপরেরটা হবে বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ফোর। এই যে এই ম্যাথ, আর আমরা এর এটা সেম ম্যাথ, এটা তুমি করবা এখানে। আচ্ছা, ধরো এখানে আংশিক ভগ্নাংশটা আর আমি এখানে দেখাচ্ছি না। এখানে এ আর বি এর মান ধরো, এটা এ আর বি এর মান, এটা কত আসবে? এটা সেম নিয়মে সলভ করার পরে এ এর মান পাবা -3/20। তারপর বি এর মান পাবা 3/20। সেম নিয়মে এটা বের করবা। তারপর এখান থেকে সি পাবা 1/10। এখন এই যে এর সেম নিয়মে এইখানে সমীকরণ লিখবা, তারপর সহগ সমীকৃত করে এখানে ক্যালকুলেশন করবা, এ বি সি এর মান এই তিনটা আসবে। ওকে, তো এখন আমরা এটাকে ইন্টিগ্রেশনের নিয়ম যদি দিয়ে আমরা যদি লিখি, এখন এখানে a এর মান বসাইলে -3/20 x + 6, এরপরে b এর মান বসাইলে 3/20 × x 1/10, আর এখানে /(x² + 4), তাহলে এটা -3/20 × 1/x + 6, এটা 3/20, এইখানে x² + 4, আর এটা 1/10, 1/x² + 4। ওকে, এখন আমরা যদি এই লাইনটাকে পুরোটাকে ইন্টিগ্রেশন লিখি, তাহলে এটা x + 6, আর এইখানে x² + 4, এইখানে ডিএক্স। এখন এই ভগ্নাংশের জায়গায় আমরা যেটা বের করলাম এই পুরোটা লিখলে এখানে প্রতিটার সামনে একটা করে এ- এখানে আসবে যোগজীকরণ, তাহলে x + 6। এখন এটা তো ডিরেক্ট সূত্র। এখন দেখো, এখন আমরা ওই ম্যাথে যে কাজটা করছিলাম, মানে এই যে আমাদের এই যে মাঝখানেরটার জন্য, এখন আমরা সেম কাজটা এখানে যদি এক লাইনে করে নেই, তাহলে 3/20, এখানে 2x লেখার জন্য একটা এক্সট্রা 2 দ্বারা ভাগ করতে হবে, 2x x² + 4। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এটা হবে -3/20 ln x + 6, এটা 3/40 ln x² + 4 প্লাস 1/10, আর এটা আছে 1/a tan ইনভার্স x/a। এটা আছে অ্যান্সার। এগুলো সহজ, মানে তোমার জাস্ট এই যে এই ভগ্নাংশটাকে এখানে ভাঙাইলে কি আসবে এটা বের করতে পারলে এই পরবর্তী যোগজীকরণ একদম ইজি। ওকে।